বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে চ্যানেলে দেখছেন তাদের সকলকে সাম্প্রতিক বিষয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য এই মুহূর্তে আমাদের স্টুডিওতে দুজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন। আমার বায়ে যিনি আছেন তিনি দেশের একজন রাষ্ট্রবিজ্ঞানী, ডানে আছেন দেশের একজন বিশিষ্ট আইনজীবী। আমার বায়ে আছেন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আফতাব আহমদ, এবং আমার ডানে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার রকুনউদ্দিন মাহমুদ। আমি প্রথমেই অধ্যাপক আফতাব আহমদ আপনার কাছে জানতে চাইব যে দেশের সম্প্রতি 30শে এপ্রিল এই তারিখটিকে কেন্দ্র করে বেশ উত্তেজনাকর অস্থিতিশীল একটা পরিস্থিতি বিরাজ করছিল। শেষ পর্যন্ত যদিও 30শে এপ্রিলে যে আশঙ্কা করা গিয়েছিল সেরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এই 30শে এপ্রিল থেকে আমরা কী শিক্ষা নিতে পারি, এবং সেই সঙ্গে আপনি বলবেন রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে যে সরকারে যারা আছেন, ক্ষমতায় যারা আছেন, তাদের এ থেকে কী শিক্ষা নেওয়া উচিত, তাদের ভবিষ্যতে কীভাবে চলা উচিত, একই সঙ্গে প্রধান বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর আচরণ কী হওয়া উচিত। আসলে এটা খুব ইন্টারেস্টিং বিষয়। আমার এখন মনে পড়ছে জর্জ অরওয়েলের কথা। জর্জ অরওয়েলের একটি বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে 1984। 1982 ডিসেম্বর থেকে ব্রিটিশ পাবলিশার্স এবং আমেরিকান পাবলিশার্সরা ইন মিলিয়ন্স এই 1984 উপন্যাসটি মুদ্রণ করা শুরু করে, এবং গোটা 1983 সন ধরে এই বইয়ের কাটতি এত ছিল, সকল রেকর্ড ছাপিয়ে গিয়েছিল। এবং 1984-এর থিমটা ছিল ডুমসডে। হেল উইল বি লেট লুজ, দ্য ওয়ার্ল্ড উইল বি ডিস্ট্রয়েড, পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং রীতিমতো জাহান্নাম নেমে পড়বে। সবাই খুব আতঙ্কিত ছিল, এবং সেজন্যেই বিশেষ করে তরুণদের মধ্যে একটা আগ্রহ ছিল 1984 উপন্যাসটার জন্য। 1984 পেরিয়ে গেছে, এখন 2004, আমরা এখনো ডুমসডে দেখিনি। একটি রাজনৈতিক দল, বিশেষ করে দায়িত্বশীল রাজনৈতিক দল, কিভাবে দিনক্ষণ নির্ধারণ করে একটি নির্বাচিত সরকার, সে সরকার যত অপ্রিয়ই হোক বা জনপ্রিয়তা সে যতই হারাক, কি করে দিনক্ষণ নির্ধারণ করে বলতে পারে যে অমুক দিন এই সরকারের পতন ঘটবে এবং তার পরের দিন যিনি সরকার প্রধান তিনি সাবেক প্রধানমন্ত্রী হিসাবে ভাষণ দেবেন। এ থেকে একটা জিনিস বোঝা যায় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণুতা বোধ কাজ করে না, এক। আর আমরা রুল অফ দ্য গেম বলতে যেটা বুঝি, ইন এ ডেমোক্রেসি, গণতন্ত্রে ক্ষমতার হস্তান্তর শান্তিপূর্ণ প্রক্রিয়া করার একটি পথ বাতলে দেয়া আছে, তা হচ্ছে নির্বাচনের পথ। এবং নির্বাচনটি হতে হবে সংবিধানে নির্দেশিত যে পন্থা, সেই পন্থায়। এই নির্বাচন ছাড়া অন্য যে কোনো পথ যারা বেছে নেন তারা আর যাই করেন না কেন গণতন্ত্র চর্চা করেন না। একটি দায়িত্বশীল বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের সমালোচনা করা, প্রয়োজনে কঠোর এবং নির্মম ভাষায় সমালোচনা করা, এবং বারংবার তা আইনসভায় তুলে ধরা। কারণ আইনসভা গণতন্ত্রে জনমতের প্রতিফলন ঘটায়। এবং অনেক সময় যে ঘোড়া যুক্তি আমরা শুনতে পাই যে আমাদের বলতে দেওয়া হয় না, এটা এখন যারা বিরোধী দল আছেন তারা বলছেন, অতীতে যারা বিরোধী দলে ছিলেন তারাও বলেছেন, তারও আগে যারা বিরোধী দলে ছিলেন তারাও বলেছেন। বারংবার এই কথাগুলো ঘুরে ফিরে আসছে একটা অপচক্রের মতো, এবং কিছুটা টটোলজির মতো বারবার বলছে সংসদ অকার্যকর, সংসদে কথা বলতে দেওয়া হয় না। শুনতে অনেকের কাছে মনে হতে পারে তাই তো, এই সংসদে গিয়ে লাভটা কি? খুব ভালো কথা, কিন্তু আমাদের দেশের যে কোনো রাজনৈতিক দলকে যদি জিজ্ঞেস করেন তারা একটি উত্তর দেবে, আমরা সংসদীয় গণতন্ত্র চাই, সংসদীয় ব্যবস্থা চাই। বিষয়টি এমনভাবে আমাদের অস্থি মজ্জায় প্রথিত হয়ে আছে, আমাদের ডেমোক্রেটিক কালচার নেই, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস নেই, কিন্তু আমরা প্যারোটিং করতে পারি, তোতা পাখির মতো বলতে পারি সংসদীয় গণতন্ত্র চাই। তিনজোটের রূপরেখার কথাই ধরুন, কোথাও লেখা নেই যে সংসদীয় গণতন্ত্র চাই।
তিন জোটের রূপরেখায় স্পষ্ট বলা ছিল যে আমরা একটি সার্বভৌম সংসদ চাই, অ্যান্ড আন্ডার দি প্রেজেন্ট ল অ্যান্ড প্রেজেন্ট পলিটিক্যাল সিস্টেম পৃথিবীর কোথাও কোনো সংসদই সার্বভৌম নয়, ইট ইজ লিমিটেড, আইনসভা ইজ অলওয়েজ লিমিটেড বাই দি কনস্টিটিউশন। তারপরও সেখানে বলেছে যে আমরা সার্বভৌম সংসদ চাই, এবং তারপর বলছে যে সংসদের কাছে জবাবদিহিমূলক একটি সরকার চাই। এর অর্থ তো সংসদীয় পদ্ধতির সরকার না। আমরা ফ্রেঞ্চ গভর্নমেন্টটাকে কি বলবো? আনঅ্যাকাউন্টেবল গভর্নমেন্ট, আনরিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। বা আমেরিকান গভর্নমেন্টটাকে কি বলবো? আনঅ্যাকাউন্টেবল গভর্নমেন্ট, আনরিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। কিন্তু এখানে মিডিয়ার কারণে আর কিছু লোক না বুঝে এবং ডেমোক্রেটিক কালচার লালন তো করা দূরের কথা, ডেমোক্রেটিক ভ্যালুজেই আমরা বিশ্বাস করি না, অথচ আমরা সবাই বলে বসলাম যে আমরা সংসদীয় গণতন্ত্র চাই। পরিস্থিতি এমন ঘোলাটে করে তোলা হলো যে শেষ পর্যন্ত যেই দলটি এটা সমর্থন করতো না তারাও ডিগবাজি খেয়ে বললো হ্যাঁ আমরাও এখন সংসদীয় গণতন্ত্র চাই। তো তার বিনিময়ে আমরা যেটা পেয়েছি, যেটা 1972 দেওয়া ছিল আমাদের সংবিধানে, আমি এটাকে সংসদীয় গণতন্ত্র বলি না। রাষ্ট্রবিজ্ঞানের সাধারণ ছাত্র হিসেবে যেটা আমি বুঝি, যেই সংসদ সুনির্দিষ্টভাবে দিক নির্দেশনা দিতে পারে না জাতিকে, সেটাকে সংসদীয় গণতন্ত্র বলা যায় না। এবং এটি দিতে না পারার কারণ একটি, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার অভাব। একটি দল যখন বলে যে সংসদ হচ্ছে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, এবং তারপর যদি আমি বলি ধাক্কা দিয়ে দিয়ে গণতন্ত্র শেখাবো, দরকার হলে টেনে ছিঁড়ে নামাবো, তার মানে তার সংসদীয় গণতন্ত্রের প্রতি কোনো কমিটমেন্ট নেই। আমি 1979 একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি। ওই প্রথম মার্গারেট থ্যাচার, তিনি কনজারভেটিভ পার্টির অ্যাবসলিউট মেজরিটি নিয়ে, আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কোনো পলিটিক্যাল পার্টি ইন ব্রিটেন অ্যাবসলিউট মেজরিটি কমন সভায় পায়নি। শি ওয়াজ দি ফার্স্ট ইন্ডিভিজুয়াল যিনি এনশিওর করেছিলেন এ থাম্পিং অ্যাবসলিউট মেজরিটি। আর ব্রিটিশ ট্রেড ইউনিয়ন কংগ্রেসের একটা অভ্যাস ছিল, বিশেষ করে লেবার পার্টি যখন ক্ষমতায় থাকতো, তাদের মাথায় চারটি মারা। এবং প্রথম কাজ, লেবার পার্টির যিনি প্রাইম মিনিস্টার হতেন, 10 ডাউনিং স্ট্রিটে ডেকে এক রাউন্ড অফ কফি তারা খেতেন। এবং টিইউসি তাদের যেভাবে প্রেশার ট্যাকটিক্সগুলো ব্যবহার করত, লিটারালি ব্রিটিশ প্রাইম মিনিস্টার ওয়াজ হেল্ড হস্টেজ টু টিইউসি ট্যাকটিক্স। তো মার্গারেট থ্যাচার ক্ষমতায় এসে কাউকে দাওয়াত দেননি, চাও খাওয়াননি, কফিও খাওয়াননি। তো টিইউসির সবচেয়ে বড় ট্রেড ইউনিয়নটা ছিল ন্যাশনাল ইউনিয়ন অফ মাইনার্স, তার নেতা হচ্ছেন 𝗙𝗪𝗪। তাকে অনেকে আদর করে বলতো কিং আর্থার। তিনি বার্মিংহামের খনি শ্রমিকদের সমাবেশে গিয়ে বললেন, মার্গারেট থ্যাচার, ওয়াচ আউট, তুমি শ্রমিকদের কথা শুনছো না? না শুনলে কি পরিণতি হয় জানো? তোমার পূর্বসূরি এডওয়ার্ড হিথ উইল নাও রিমেম্বার দি কোল্ড উইন্টার্স অফ 1973. We forced him to fall on his knees and crawl on his bellies, but we didn't spare him. তো তোমার ভবিষ্যৎ কিন্তু ওরকম হবে। আমাদের এখানে কি হতো? এই যে জলি সাহেব এখন বলছেন যে সাংবাদিকরা এই তারিখটা দিয়েছে, আমি দেইনি। উনি যখন প্রথম উচ্চারণ করলেন, তার দলটি যদি দায়িত্ববান দল হতো, দায়িত্বশীল দল হতো, সাথে সাথে এটাকে বাতিল করে দিতেন। দেয়নি, বরং এতে হাওয়া দিয়েছে আরো যতটুকু পেরেছে। 𝗙𝗪𝗪 বার্মিংহামের শ্রমিক সমাবেশে এই কথা বলার পর 15 দিন পরে জেমস ক্যালাহান সেখানে গিয়ে একটি সমাবেশ করলেন, এবং তিনি তার ভাষণে বললেন, ইংরেজি ভাষণে বাংলা ভাষান্তর করলে যা দাঁড়াবে তা হলো, ব্রিটিশ জনগণের সার্বভৌমত্ব রাস্তায় গড়াগড়ি যায় না, কিংবা খনির খাইয়ের মধ্যে পড়ে থাকে না। ইট রেস্টস অন দ্য ফ্লোর অফ দি হাউস অফ কমন্স। হাউস অফ কমন্সের মেঝেতে থাকে। এবং আমাদের যদি প্রয়োজন হয় কোনো সরকারকে টেনে নামাবার, তাহলে আমরা কমন সভাতেই টেনে নামাবো। লেট এভরিওয়ান রিমেম্বার। এই কথাটি বলে তিনি 𝗙𝗪𝗪 যে সতর্ক করে দিলেন, এই কালচারটা আমাদের কোথায়?
আমরা আবার আপনার কাছে আসবো, আমরা একটু ওনার কথা শুনে আসি। ব্যারিস্টার রুকনুদ্দিন মাহমুদ, আপনি বিষয়টিকে কীভাবে দেখছেন? এটি বোঝা গেছে উনি যদি এখনকার পরামর্শের জায়গায় এখনও যাননি, দু দলের জন্য কি পরামর্শ হতে পারে, কিন্তু ওনার বক্তব্যে বোঝা গেছে যে 30শে এপ্রিলের এই ঘোষণাটিকে উনি কোন দৃষ্টিতে দেখছেন, এবং সেই সঙ্গে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটিকে উপরে একটু আলোকপাত করবার চেষ্টা করেছেন। উনি যে সামান্য একটি কমেন্ট করেছেন আমাদের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে, যে আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যেই গণতন্ত্রের চর্চা নাই, দ্যাটস এ ভেরি ভ্যালিড কমেন্ট, এটা স্বীকার করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের এই প্রোগ্রামে আমি কিছুদিন আগে এসেছিলাম, প্রায় মাসখানেক আগে। সেই প্রোগ্রামটা ছিল মোহাম্মদ জাহাঙ্গীরের অনুষ্ঠান, গ্রামীণ টেলি সময়। সেখানে এই 30শে এপ্রিল নিয়ে আলোচনা হয়েছিল, এবং সেখানেও আমার বক্তব্য ছিল যে 30শে এপ্রিল কিছুই হবে না, 30শে এপ্রিল কিছুই হবে না, কারণ এরকম ডেডলাইন দিয়ে কোনোদিন সরকার পরিবর্তন হয় না, এবং এইখানেও কিছুই হবে না। তবে এটাকে কেউ হয়তো বলতে পারে আমি দাবি করছি সরকারের পদত্যাগ এবং আমি চাই পদত্যাগ, সেটা যে কোনো লোক চাইতে পারে, কিন্তু এইভাবে ডেডলাইন দিয়ে চাওয়াটা ঠিক না। চাইলেও এটা কোনো দিনই হবে না, আর সরকার কেন পদত্যাগ করবে? দুটো জিনিস, একটা হচ্ছে উনি যেটা বলেছেন যে কনস্টিটিউশনাল ওয়েতে যদি গভর্নমেন্ট চেঞ্জ করতে হয়, উনি বলেছেন ইলেকশনে চেঞ্জ হয়, দ্যাট ইজ ওয়ান ওয়ে, দের ইজ অ্যানাদার ওয়ে, উনি মার্গারেট থ্যাচারের এক্সাম্পল সাইট করেছেন প্রফেসর সাহেব। মার্গারেট থ্যাচারও কিন্তু সরকার থেকে চলে গিয়েছিল ইলেকশনের মাধ্যমে না, উইদিন দ্য কনজারভেটিভ পার্টি যখন মার্গারেট থ্যাচারকে আর চাইল না, তখন কনজারভেটিভ ক্ষমতায় রইল, কিন্তু মার্গারেট থ্যাচার সরে গেল, জন মেজর আসলো, অ্যান্ড জন মেজর বিকেম দ্য প্রেসিডেন্ট। দ্যাট ইজ অলসো ওয়ান ওয়ে অফ চেঞ্জিং দ্য গভর্নমেন্ট। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের বিউটি হচ্ছে যে এটার কোনো ফিক্সড টেনিওর নেই, ম্যাক্সিমাম পিরিয়ড আছে। উইদিন দ্য ম্যাক্সিমাম পিরিয়ড দেয়ার ক্যান বি এ চেঞ্জ অফ গভর্নমেন্ট। প্রাইম মিনিস্টার চেঞ্জ হতে পারে, কিন্তু পার্টি ইন পাওয়ার থেকে যেতে পারে, যেটা প্রফেসর সাহেব যেই প্রাইম মিনিস্টারের কথা বলেছিলেন, সেই প্রাইম মিনিস্টারের এই পতন হয়েছিল এভাবে, সেখানে ভোটের মাধ্যমে পতন হয়নি, নিজের পার্টির মাধ্যমে হয়েছিল। সেভাবে আরও দৃষ্টান্ত আছে সেটা। আর উনি যেই কথাটা বলেছেন সেটাও ঠিক, যে সার্বভৌম পার্লামেন্ট বলতে কোনো পার্লামেন্ট নাই, সেটা ব্রিটেনের পার্লামেন্টকে বলা যায়। এই জন্য বলা যায় যে ব্রিটেন ইজ অ্যান আনরিটেন কনস্টিটিউশন। সেখানে উনি যেই কথাটা বলেছেন যে অ্যাবসলিউট মেজরিটি, সেখানে অ্যাবসলিউট মেজরিটি আর অর্ডিনারি মেজরিটির মধ্যে এমন কোনো তফাৎ নাই। ইউ ক্যান পাস এনি লেজিসলেশন উইথ অ্যান অর্ডিনারি মেজরিটি সেখানে। তবে এটা একটা বিরাট মরাল ভিক্টরি যদি থাম্পিং মেজরিটি নিয়ে আসে। তবে ব্রিটিশ পার্লামেন্টের সাথে আমাদের দেশের তুলনা করাটা ঠিক এই জন্য হবে না যে ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাস আজকে অনেক শত বছরের। তবে অ্যাট দি সেম টাইম প্রফেসর সাহেব যে কথাটা বলেছেন, যে দৃষ্টান্তগুলো দিয়েছেন, সেগুলো আমাদের রাজনীতিবিদদের মনে রাখা উচিত। এইসব দৃষ্টান্ত থেকেই আমরা গ্র্যাজুয়ালি উই লার্ন, উই প্রগ্রেস অ্যাজ উই ডু, কারণ আমাদের ইতিহাস তো আর অত পুরনো না। আর পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হবে না প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হবে, এই বিতর্ক আর যাওয়া উচিত না, যেহেতু উই হ্যাভ নাও চোজেন আ পাথ। যে 1990-এর গণ আন্দোলনের পর, স্বৈরাচার সরকার পতনের পর 3 জোটের রূপরেখা দিয়ে যে সরকার, যে ইলেকশন হলো, যে সরকার আসলো, সেখানে বিএনপি, আওয়ামী লীগ সবাই মেনে নিল পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। আর আমার মনে হয় এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, হ্যাঁ, কিন্তু এই অভিযোগটাই হচ্ছে বাংলাদেশে, শুধু এইখানে না। বলতেই চাইছেন না যে এটি সংসদীয় গণতন্ত্র, এটি মনে করেন না যে এটি সংসদীয় গণতন্ত্র। হ্যাঁ, বিকজ উনি যেটা বলেছেন যে আমাদের সংসদীয় গণতন্ত্রের কিছু শিষ্টাচার আছে, রীতিনীতি আছে, আচার আছে। তো আমাদের এখানে যদিও এটা সংসদীয় গণতন্ত্র, দ্য স্টাইল অফ গভর্নমেন্ট যেভাবে রান করা হচ্ছে, ইটস স্টিল দি সেম থিং। প্রেসিডেন্সিয়াল ফর্মের যেটা স্টাইলটা, মেন্টালিটিটা অনেকটা। এখানে একটু পয়েন্ট আউট যদি করি, আপনি প্রেসিডেন্সিয়াল বলতে কি বোঝাচ্ছেন সেটা বলতে হবে। না, প্রেসিডেন্সিয়াল তো অনেক রকমেরই হতে পারে। আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু ডিটেইলস। না, এই জন্যে যে আমাদের এখানকার লোকজনের একটা ভুল ধারণা আছে যে এরশাদ কিংবা তার আগে বা চতুর্থ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমান যেটা ইন্ট্রোডিউস করেছিলেন এখানে, দ্যাট ওয়াজ নট এ প্রেসিডেন্সিয়াল সিস্টেম। বাট আইয়ুব খান যেটা প্র্যাকটিস করেছিলেন এখানে, দ্যাট ইজ নট এ প্রেসিডেন্সিয়াল সিস্টেম। এই যে দিস ইরোনিয়াস আইডিয়া, এই যে বিভ্রান্তমূলক আমাদের যে ধারণা, প্রেসিডেন্সিয়াল সিস্টেম এক্সিস্টস অনলি ইন দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। অনেক রকমের, আপনি ফ্রান্সের কথা বলেছেন, সেটাও এক ধরনের সিস্টেম, ইটস আ হাইব্রিড।
এবং ইটস এ মিক্সচার অফ বোথ ওয়েস্টমিনস্টার অ্যান্ড দি আমেরিকান সিস্টেম, দুটাকে মিক্স করে করেছে। আমাদের এখানে আমরা নোমেনক্লেচারটা চেঞ্জ করছি, নামটা চেঞ্জ করছি, নাম বলছি প্রেসিডেন্সিয়াল, আবার বলছি আমরা পার্লামেন্টারি, বাট ইন সেন্স বোথ আর দ্য সেম। ইট ইজ আ পার্সোনালিস্টিক রুল, ম্যাক্স ওয়েবার যেটাকে বলছেন। Anyway, আমি প্রফেসর সাহেব, I don't want to get into an argument about the presidential or parliamentary form of government. There is no parliamentary form in this Let us country. take the form of government that exists now, যেটাই আছে, যেটাকে আমরা কমনলি পার্লামেন্টারি ফর্ম বলছি। প্রফেসর সাহেব হয়তো বলবে এটা ফর্ম না, বাট হোয়াট এভার উই কল ইট, দি প্রেজেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট যেটা আছে সেখানে হচ্ছে যে পার্লামেন্টে মেজরিটি যারা যেই দলে থাকবে, যেই লিডারের মেজরিটি এনজয় করবে তিনি হচ্ছেন এটার ইয়ে। সো উই ডোন্ট ওয়ান্ট টু গেট ইন টু দি ডিসকাশন উইচ শুড বি গুড অ্যান্ড উইচ শুড বি ব্যাড, ওয়েদার ইট ইজ এ ট্রু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। বাট এই আন্দোলনটা নিয়ে যে আলোচনাটা আপনি অবতারণা করেছেন, সেখানে দের ইজ নো ডাউট দ্যাট দিস ডেট শুড নট হ্যাভ বিন গিভেন। ডেট দিয়ে এই আন্দোলনটা করা উচিত হয়নি এখানে, যার জন্য আজকে যারা এই ডেটটা দিয়েছেন তাদেরকে আজকে এক্সপ্লেইন করতে হচ্ছে জনগণের কাছে কেন ডেটটা দেওয়া হয়েছে। ডেটটার কোনো প্রয়োজন ছিল না। অতীতে আমরা পাকিস্তান আমলে বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বলেন, যত আন্দোলন দেখেছি সেখানে ডেট দিয়ে কোনো আন্দোলন হয়নি। এইখানেও বলতে পারতো, অনেক দাবি ছিল, যৌক্তিকতা ছিল, এর অনেক যুক্তিসঙ্গত দাবিও ছিল। আবার অনেকে বলতে পারেন অনেকগুলোর মধ্যে যুক্তি হয়তো ছিল না, সেগুলো বলতে পারেন, আন্দোলন চালাতে পারেন। আরেকটা জিনিস প্রফেসর সাহেব যেটা বলেছেন, ব্রিটিশ পার্লামেন্টের একটা দিকের কথা বলেছেন যে জেমস কালাহানের বক্তব্য দিয়ে যা হবে ব্রিটিশ পার্লামেন্টের ফ্লোরে হবে। দ্যাটস এ থিং, যে আমাদের দেশে আমরা বলছি আমাদের পার্লামেন্টের ফ্লোরে হওয়া উচিত, কিন্তু there is a consistent view of all the political parties in the last 15 years or 10 years that আমরা আমাদের বক্তব্য দিতে পাচ্ছি না, সেটা যেই থাকুক না কেন। এখানে আপনার দেখতে হবে যে the role of the speaker in the parliament, বিদেশে ব্রিটিশ পার্লামেন্টের ওয়ান অফ দ্য রিজনস ফর সাকসেস হচ্ছে যে স্পিকার যিনি হন, স্পিকার হওয়ার পরে কিন্তু উনি আর কোনো দলীয় রাজনীতিতেও থাকছেন না। সেখানে প্রফেসর সাহেব যেটা বলেছেন, আমাদের মধ্যে গণতন্ত্র চর্চার মধ্যে যেটা সবচেয়ে বড় ফেইলিংস সেটা হচ্ছে আমাদের এখানে সহিষ্ণুতা নাই, আমরা ধৈর্যশীল না, আমরা অসহিষ্ণু, আমাদের অন্যের উক্তি, বক্তব্য, কমেন্ট এগুলোর প্রতি আমাদের কোনো সহানুভূতি নাই, এদের প্রতি যা রেসপেক্ট দেখানো উচিত সেটা নাই। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখানে সমালোচনাকে আমরা মনে করি বিরোধিতা। একজনকে সমালোচনা করা মানে নয় সেটার বিরোধিতা করা। একটা যারা রাষ্ট্র চালাবে, যারা রাষ্ট্রের পলিসি ফর্মুলেট করবে, যেই সরকার থাকবে, তাকে সমালোচনা করার অধিকার যে কোনো লোকের থাকবে, কিন্তু তার মানে নয় যে সেটা তাকে বিরোধিতা করা হচ্ছে। আর বিরোধী দল যদি কোনো সমালোচনা করে সেটাকেও একেবারে হেসে বা গালিগালাজ দিয়ে উড়িয়ে দেওয়াও ঠিক না। ঠিক আছে, ওটাও একটা দল, ওনারা যখন একটা বক্তব্য রেখেছেন ওখানেও যোগ্য লোক আছে, খ্যাতিমান ব্যক্তিরা আছে, চিন্তাশীল, এরাও রাষ্ট্র পরিচালনা বিভিন্ন সময়ে করেছে। তাহলে লেট আস এক্সামিন ওদের কেসটা কি, ওরা কি বলছে, এটা দেখা উচিত। এগুলোকে হেসে খেলে উড়িয়ে দেওয়া উচিত না। আমাদের আজকে যেটা অভাব রাজনীতিতে সেটা হচ্ছে টলারেন্স। যার যেই বক্তব্যই আসুক না কেন, আমরা ক্ষমতায় থাকি, বিরোধী দলে থাকি, উই আর ফেইলিং টু শো টলারেন্স অ্যান্ড রেসপেক্ট ফর আদার পিপলস ভিউ। আর আজকে 30শে এপ্রিল নিয়ে যে ঘটনাগুলো ঘটে গেছে, এর সবচেয়ে বড় লুজার, সবচেয়ে বড় সাফারার হচ্ছে বাংলাদেশের অর্ডিনারি জনগণ। আজকে এই 30শে এপ্রিলকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ জেলে ঢুকে গেছে। সরকার এত ভয় এবং ভীত সন্ত্রস্ত হয়েছিল, ঢাকা শহরের যেখানে সেখানে যা লোক পেয়েছে ঢুকিয়েছে। এই ওভার রিয়াকশনটাও কিন্তু ঠিক ছিল না। এই ওভার রিয়াকশনটার জন্য আজকে অনেক লোক কষ্ট পেয়েছে। The lesson from this episode should be that in future, whether we are in the government or in the opposition, we should be very careful about our utterances. We should be very thoughtful, mindful about our own people. We should not go into any rash action, whether as an opposition party or as a party in power. We should be respectful to our people's rights particularly. We should not take
we should not take it for granted that anybody coming to Dhaka is a opposition political activist. আমি আজকে এখানে শুধু হাইলাইট করতে চাইব 30শে এপ্রিলের জন্য আজকে যেসব লোকগুলো সাফার করেছে, ইননুমারেবল পিপল, যাদের আপনাদের টেলিভিশনে এসেছে, জেল থেকে বের হয়েছে, অনেক মা এসছে ছেলেকে খুঁজতে, খবর পাচ্ছে না কোন জেলে আছে, অনেক নিরপরাধ লোক এখানে ঢাকায় কাজে কর্মে এসছে, হসপিটালে, চিকিৎসায়, ব্যবসায়, আত্মীয় স্বজন দেখতে, তাদেরকে এভাবে আজকে এই লোকগুলোকে আমি বলবো ছেড়ে দেওয়া উচিত। আবার আসবো আপনার কাছে, আপনি এই প্রসঙ্গে কি বলবেন যে 30শে এপ্রিলকে কেন্দ্র করে সরকারের যে প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে যে সাধারণ মানুষকে গ্রেপ্তার করবার কথা যেটি ব্যারিস্টার রোকন বলছেন? একটা পরিস্থিতির যখন উদ্ভব হয় তখন সেই পরিস্থিতিকে যারা মোকাবেলা করে না তাদেরকে কাপুরুষ ভাবা ছাড়া আর কিছু ভাবা যায় না। অ্যান্ড এনি গভর্নমেন্ট হোয়াটস ইটস নেম, ওটা যদি একটা সরকার হয় এবং সেই সরকারকে যদি কেউ অসাংবিধানিকভাবে চ্যালেঞ্জ করে, whether it is a constitutional party or an extra constitutional party, by constitutional means we know the rule of the game, কিন্তু যখনই আমরা বিয়ন্ড দি বাউন্ডারি অফ দি কনস্টিটিউশন চলে যাই, দিনক্ষণ নির্ধারণ করে দিয়ে, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা জানি আমাদের এই রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে যারা চ্যালেঞ্জ করেন, there are forces, এক্সট্রা টেরিটোরিয়াল ফোর্সেস, যারা মনে করে যে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব থাকা উচিত না। 1991 নির্বাচনের সময় এই ফোর্সেসরা সম্পাদকীয় লিখে বলেছে বাংলাদেশের জনগণের এখন ভারতীয় ইউনিয়নে অঙ্গীভূত হয়ে যাওয়া উচিত। একই জিনিস তারা করেছে 1995-এ, একই জিনিস তারা করেছে 1996-এ। অ্যান্ড উই নো হোয়াট ইজ আদভানি ডক্ট্রিন। এই সময়ে যদি কোনো কনস্টিটিউশনালি এস্টাবলিশড গভর্নমেন্টকে এক্সট্রা কনস্টিটিউশনাল মিনসে কেউ থ্রেট করে, একটি সরকারের ফার্স্ট, সরকার কেন, এনি ইন্ডিভিজুয়াল, ইউর ভেরি ইনস্টিংক্ট অফ সেলফ প্রিজার্ভেশন, ইট নোজ নো রুলস, নো লজ। হ্যাঁ, সরকার যেটা করেছে অনেক বাড়াবাড়ি করেছে, রিয়াকশন যেটা দেখিয়েছে, ইট কুড হ্যাভ বিন কন্টেইন মাচ মোর, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যতগুলো ঘটনা একটার পর একটা ঘটেছে, অ্যান্ড দ্য ওয়ে জলিল সাহেব ওয়াজ স্পিটিং আউট ভেনাম, আমি লিটারালি বলবো হি ওয়াজ স্পিটিং আউট ভেনাম। কেউ তো এটা বলতে পারে না যে 30 তারিখের পরে তিনি সমাবেশে ভাষণ দেবেন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে। তিনি কি গণক? হাউ ওয়াজ ইট দ্যাট ড্যাম শিওর? একটা হতে পারতো যে হ্যাঁ 30শে এপ্রিল সাধারণ নির্বাচন হচ্ছে, তিনি দাবি করতে পারেন যে আমরাই তো সংখ্যাগরিষ্ঠতা পাবো, অতএব তিনি সাবেক প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এই ধরনের কিছু যেখানে নেই, সেখানে এই কথা বলা মানেটা কি? স্বাভাবিকভাবেই আমরা ভাবব, আর জলিল সাহেব যে দলটা রিপ্রেজেন্ট করেন, ইটস ভেরি আয়রনিটা হচ্ছে এরা যখন ক্ষমতায় ছিলেন 96-এ, দে কনস্ট্যান্টলি হার্পড অন ওয়ান থিম, ওয়ান পেট থিওরি, এবং এটা অর্কেস্ট্রেটেড মিউজিকের মতো। মিডিয়ার একটা সেকশনও সবসময় প্রচার করেছে কি, তৎকালীন প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলছে চারদিকে, প্রতিটি ঝোপের আড়ালে ষড়যন্ত্র দেখেছেন, কিন্তু তারা ক্ষমতায় থাকাকালীন সময় একটি ষড়যন্ত্র প্রমাণ করতে পারেননি। এবং তখন তারা যা যা করেছেন সেটার ব্যাপারে বিদ্বজ্জনদের মধ্য থেকে, বুদ্ধিবৃত্তিক পেশায় যারা নিয়োজিত তাদের মধ্য থেকে কোনো সুবচন উচ্চারিত হতে দেখিনি, সংযমের কথা শুনিনি। তারাও কিন্তু তার সাথে আগুনে ঘি ঢালার মতো যে হ্যাঁ চারিদিকে তালেবান হয়ে গেছে, চারিদিকে মৌলবাদ ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রীয়ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে দাওয়াত দিয়ে যারা সরকারিভাবে পুস্তিকা বের করে বলে দিস কান্ট্রি ইজ বিং থ্রেটেন্ড বাই ফান্ডামেন্টালিস্ট, ইজ ইট এ রেসপন্সিবল গভর্নমেন্ট? আমি মনে করি যে 30শে এপ্রিলকে কেন্দ্র করে সরকারের এই বাড়াবাড়িটা করা উচিত হয়নি, কিন্তু এটাকে কন্ডেম করার কোনো কারণ নেই। বিকজ এ গভর্নমেন্ট হ্যাজ দ্য রাইট, সিন্স ইট হ্যাজ বিন এস্টাবলিশড বাই ল, ইট হ্যাজ বিন ইলেক্টেড থ্রু এ কনস্টিটিউশনাল প্রসিজিওর। যারা ওই কনস্টিটিউশনাল প্রসিজিওর এবং ল ভায়োলেট করে এক ধরনের গৃহবিবাদ, আমি গৃহযুদ্ধ বলবো না, গৃহবিবাদ, ইনফ্যাক্ট দিস ইজ এ প্রিকারসার টু আ সিভিল ওয়ার, এই ধরনের কথা বলা, সেখানে সরকার হ্যাঁ
সন্দেহভাজন প্রতিটি ব্যক্তিকে, পুলিশকে কেন একটা মিসইউজ হচ্ছে 54 CRPC স্টিল দি রেশনাল অফ 54 CRPC কোথায়? যে পুলিশ শুড বি এম্পাওয়ার্ড, যখনই সে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে দেখবে, তার গতিবিধি যদি তার কাছে সন্দেহমূলক হয়, তাকে সে আটক করতে পারবে। এটার মিসইউজ অ্যান্ড অ্যাবিউজটা আমরা ডেফিনেটলি কন্ডেম করব। সরকার নিরীহ লোকদের যা হয়রানির মধ্যে ফেলেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং সরকার যেমন এর জন্য দায়ী, তার চাইতে দ্বিগুণ দায় দায়িত্ব হচ্ছে বিরোধী দলের। তারা এই পরিস্থিতির জন্ম দিলেন কেন? তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আজকে বিরোধী দলীয় নেত্রী বলছেন 31-এ তো শেষ হয় না, এই 30-এর পর আরও 30 আছে। বলতেই পারতেন এটা গোড়াতে। পার্লামেন্টারি সিস্টেম বলুন আর নন পার্লামেন্টারি সিস্টেম বলুন, ইফ দেয়ার ইজ এ ডেমোক্রেসিতে অলওয়েজ আপনি যে কোনো সময় নির্বাচন চাইতেই পারেন। এবং তাদের বলা উচিত ছিল যে আমরা মধ্যবর্তী নির্বাচন চাই, বা তাদের বলা উচিত ছিল যে দি রুলিং পার্টি অর দ্য রুলিং অ্যালায়েন্স দে হ্যাভ লস্ট দ্য কনফিডেন্স অফ দ্য পিপল। জনগণের আস্থা হারিয়েছেন এবং তারা যা করছেন তার পেছনে জনগণের ম্যান্ডেট নেই, এই কথা বলে তারা জনক তৈরি করুন। তা না করে এই সরকারকে থাকতে দেওয়া হবে না, এই সরকার বিদায় হয়ে যাবে এবং অমুক দিন অমুক সময় বা শেষ। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমি মনে করি যে একটা অর্কেস্ট্রেটেড একটা যে এখানে কোনো সিস্টেম চলবে না, পলিটিক্যাল সিস্টেম চলবে না। আমাদের দুর্ভাগ্য যে যখন স্বৈরাচারের পতনের পর একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলো, তখন এই দল সমস্বরে বলেছে এক মুহূর্তের জন্য স্বস্তি দেব না। পরিস্থিতিটা এমন হলো, স্যার নিনিয়ান কমনওয়েলথের একজন ভদ্রলোক, তাকে আমরা ডেকে আনলাম আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যস্থতা করার জন্য। Let us confine the discussion to what has happened in the days preceding 30th April. Let us not go back to it. No, অতীত নিয়ে আলোচনা করে তো কোনো লাভ হবে না। Let us no, it is not that is not a part of it. এইটা তুলেছেন যে কথা বলেন, নিশ্চয়ই আপনি তার জবাব দিবেন। রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে যারা প্রশ্ন তুলেন সেটি কোন প্রশ্ন, এই প্রশ্নটি আমরা একটু পরে আসি, এই প্রশ্নটি পরে আসি। উনি বলছিলেন যে যারা গণতন্ত্রের কথা বলছেন, যে রাজনৈতিক দলগুলো আমাদের দেশে, সেই দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্রের চর্চার অভাব আছে। আমরা যদি 30 এপ্রিলের দিকে তাকাই, তাহলে যে দলটি এই 30 এপ্রিলের কথা বলছে, তাদের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি ক্ষমতাসীন দলটিতেও এই প্রশ্ন তাদেরকেও করা যায় যে তাদের মধ্যে গণতন্ত্রের চর্চা কতটুকু আছে। কিন্তু 30 এপ্রিলকে কেন্দ্র করেও কিন্তু আমরা লক্ষ্য করব যে প্রধান বিরোধী দলের মধ্যে সেই গণতন্ত্রের চর্চাটি কিন্তু লক্ষ্য করা যায়। সেটা তো আমি প্রথমে শুরু করতেই বলেছি যে প্রফেসর সাহেবের যে মন্তব্য, যে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চার অভাব। দ্যাটস এ ভ্যালিড কমেন্ট। কিন্তু সেক্ষেত্রে কি করণীয় আছে কি, মানে নাগরিক হিসেবে, জনগণ হিসেবে আমাদের কি করবার আছে? যেখানে আমরা দেখছি যে যারা ক্ষমতায় আছেন, ক্ষমতার বাইরে আছেন, ক্ষমতায় যাবার চেষ্টা করছেন, তাদের কারণ নিজেদের মধ্যে গণতন্ত্রের চর্চা সেই অর্থে নেই। কোনো দলে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে বা গণতন্ত্রের না থাকে, সেখানে আপনি আমি যারা সেই দল করছি না, তারা সেখানে গণতন্ত্র আনতে পারবো না। সেই গণতন্ত্র আনার দায় দায়িত্ব আমাদের উপর পড়বেও না, বা সেই ব্যর্থতার দায় দায়িত্ব পড়বে না। এটা মূলত আনতে হবে যারা ওইসব দলগুলো করছে, দলগুলোর সদস্য দলগুলোতে আছেন, এটা তাদের দায় দায়িত্ব, এটা তাদের মাথা ব্যথা। আমরা যারা জনগণ, যারা রাজনীতি করছেন না বা কোনো রাজনৈতিক দলের না, আমরা শুধু বলতে পারি যে এখানে গণতান্ত্রিক চর্চা নাই এবং এটা এস্টাবলিশ করা উচিত। এখানে যেহেতু আমরা সেই দলগুলো করি না, সেখানে যদি আমরা প্রেসক্রিপশন দিতে যাই সেটা অনধিকার চর্চা হবে। তবে আমরা তাদের কাছে বলতে পারি যে আপনারা, ইংরেজিতে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস এট হোম, সো ইউ বেটার স্টার্ট প্র্যাকটিসিং ডেমোক্রেসি উইদিন ইউর ওন পার্টি। এর বেশি আর এটি যথেষ্ট। আমরা আমাদের যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তারা যখন গণতন্ত্রের চর্চা করছেন না, আমরাই বলছি। এটা তো আমি গোড়াতেই বললাম যে দলগুলোর মধ্যে গণতন্ত্রের অভাব রয়েছে, অনুপস্থিতি রয়েছে। তবে ব্যারিস্টার সাহেব যে কথা বললেন, আমি ওই ব্যাপারে সম্পূর্ণ একমত যে আমরা যারা দলের সভ্য নই, আমাদের তো দায়িত্ব নয় সে দলে কীভাবে গণতন্ত্র চর্চা হবে কি হবে না।
কিন্তু এইটুকু বলে যদি আমরা ক্ষান্ত হই তাহলে আমার মনে হয় আমাদের এই ধরনের আলোচনায় অংশই নেওয়া উচিত না। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমরা যদি গণতন্ত্রের বিষয়ে অনুভব করি এবং আমরা যদি চাই যে এই দেশে গণতন্ত্র সবাই চর্চা করুক এবং একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মধ্য দিয়ে আমরা বেড়ে উঠি, তাহলে আমরা যেখানে যে দায়িত্বেই থাকি না কেন গণতন্ত্রের যে বৃহত্তর আঙ্গিক, এই আঙ্গিকটা কেমন হওয়া উচিত, কি ধরনের হওয়া উচিত, গণতান্ত্রিক মূল্যবোধগুলো কি, গণতান্ত্রিক কালচার বলতে আমরা কি বুঝি, এগুলো ডিসেমিনেট করা উচিত আলোচনার মাধ্যমে। সেগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে এগুলো অলরেডি আমাদের সমাজে এসে গেছে। আজকে বেশ কয়েক বছর ধরে যে কোনো সভা সমিতিতে যেখানে সুশীল সমাজের ব্যক্তিরা আছেন, প্রফেসর সাহেবদের মতো ব্যক্তিরা আছেন, আইনজীবীরা আছেন, সুশীল সমাজের অন্যান্য দিকের যেসব লোক আছেন, ডিসিপ্লিনের, প্রত্যেকে বলে গেছে যে গণতন্ত্র আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে চর্চাটা নাই, সেটা আসা উচিত এবং এটা বাংলাদেশের যে কোনো লোক এই কথাটা স্বীকার করবে। এই প্র্যাকটিসটা নাই, কিন্তু এটা আমরা বারবার বলেও আজকে এত বছর ধরে হচ্ছে না। সুতরাং এখানে বলতে হবে, আমি আপনি ঢাক ঢোল পিটিয়ে বললেও হবে না। You and I cannot prescribe a constitution for JSD or JP or Jamaat or BNP or Awami League. We can't. However much we may want it, we may wish it, however a good constitution we may prescribe, but we cannot make them accept. বুঝেছেন? তবে জাগরণ এই আজকে বাংলাদেশের সমাজে এমন এক অবস্থায় এসেছে, একটা অশিক্ষিত লোকও এটা বুঝতে পারছে যে এটা নাই এবং এটা আসা উচিত। এবং মিনিমাম ডেমোক্রেটিক প্র্যাকটিস বলতে যেটা বুঝি, গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ, সেই মিনিমামটাই আমাদের এখানে ধরে নিতে হবে। যেমন ধরেন পেরিয়ডিক্যালি পার্টিসগুলোর মধ্যে নির্বাচন হতে হবে, তার লিডার ইলেক্টেড হতে হবে, পার্লামেন্টারি পার্টি থাকলে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে রেগুলার পার্লামেন্টারি পার্টি মিট হয়, পার্লামেন্টারি পার্টির লিডারশিপটা ইজ কামিং আপ ফর চেঞ্জ, ইলেকশন, রি-ইলেকশন সিক করতে হয় পার্লামেন্টারি। এগুলো তো আমাদের দেশে নাই, এগুলো তো হতে হবে। এগুলো না হলে তো আপনার কোনো দিনই হবে না, সেটাই জিনিসটা। রাষ্ট্রের অস্তিত্বের কিন্তু রাষ্ট্রের প্রফেসর সাহেব যে কথাটা বলেছেন যে আমি কিন্তু এটা বিশ্বাস করি না, আমার মনে হয় না প্রফেসর সাহেব বিশ্বাস করেন যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জেপি হোক, জামাত হোক, জেএসডি হোক বা অন্য যে কোনো দল হোক, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা কোনো প্রশ্ন করে, এটা আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস বাংলাদেশের সকল রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ কেউ করে না। কোন লেখক কিভাবে কি প্রপোগেট ভিউজ করেছে আই ডোন্ট নো, ওই সব আর্টিকেল আমার এখনও রেডিলি মনে পড়ছে না। অনেকে হলে লিখতে পারে, অনেকে নানামুনির নানামত লিখতে পারে, বাট I don't think those articles are acceptable to me, those views are acceptable to me, and I don't think those views are acceptable to any of the political parties of Bangladesh. সেটা আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস হচ্ছে বাংলাদেশের প্রতিটি জনগণ এবং বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিশ্বাস করে এবং এটা রক্ষার জন্য তারা they can do everything. আপনার কি কোনো সংশয় আছে ওনার এই বক্তব্য নিয়ে? On the face of it, I will accept it. এদেশে কোনো রাজনৈতিক দল এদেশের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নেবে আমার বিশ্বাস হয় না, আমি বিশ্বাস করি না। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, এই রাষ্ট্রের জন্ম প্রক্রিয়ার সঙ্গে যেহেতু আমি গোড়া থেকে জড়িত ছিলাম, মুক্তিযুদ্ধ করেছি এবং মুক্তিযুদ্ধের সময় এক্সটার্নাল ফোর্সেসগুলো এখানে কীভাবে ইনভলভ ছিল পুরো ব্যাপারটা দেখেছি। সাউথ এশিয়াতে স্টেট ইভলভ যেভাবে হয়েছে, এই প্রক্রিয়াটা রাষ্ট্রবিজ্ঞানের একটা সাধারণ ছাত্র হিসাবে বুঝি এবং আমি মনে করি যে এখনও দেয়ার আর ফোর্সেস, এক্সট্রা টেরিটোরিয়াল ফোর্সেস, যারা আপনি বলেই দিচ্ছেন এক্সট্রা টেরিটোরিয়াল, যারা মনে করে যে বাংলাদেশকে যদি ডিস্টেবিলাইজ করা যায় এবং কনস্ট্যান্টলি একটা ইনস্টেবিলিটির মধ্যে ফেলে দিয়ে একটা chaotic এবং অ্যানার্কিক সিচুয়েশন যদি তৈরি করা যায়, দেন দে ক্যান ক্লেইম যে বাংলাদেশ ইজ এ ফেইলড স্টেট, ইজ এ কোল্যাপসড স্টেট। ইনফ্যাক্ট 1972 সন থেকে
সাপ্তাহিক হলিডে যদি আপনারা পড়েন তখন দেখবেন যে জেনিভা অ্যান্ড আদার প্লেসেসে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন তখন বিল্ড আপ করা হচ্ছিল যে ইজ বাংলাদেশ ভায়াবল অ্যাটসেট্রা। এই প্রশ্নগুলো শুধুমাত্র প্রশ্ন আকারে যদি থাকতো, অ্যাট দি ইন্টেলেকচুয়াল লেভেলে থাকতো, তাহলে কোনো আপত্তি ছিল না আমার। কিন্তু আমি মনে করি দ্যার ইজ আ ট্রোজান হর্স ইন দি বডি পলিটি অফ বাংলাদেশ। দ্যার ইজ এ ট্রোজান হর্স অ্যান্ড ইট ইজ দি রেসপন্সিবিলিটি। প্রফেসর সাহেব, আপনার অনুমতি নিয়ে আমি একটা জিনিস বলতে চাচ্ছি। আপনি প্রথমেই বলেছেন দেয়ার আর এক্সট্রা টেরিটোরিয়াল ফোর্সেস to whom the independence of Bangladesh, sovereignty of Bangladesh is not acceptable. The moment you have said extraterritorial forces, that means these are forces who are not Bangladeshis, who are not living in Bangladesh, who are outside the country, who are living in other countries. We are not concerned with those people. I'm sorry, when I say extraterritorial forces also has their agents, ঠিক আছে, আমি আসছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে, এবং তাদের যদি এখানে এজেন্ট থাকে, কে এজেন্ট থাকে, টু মাই নলেজ আই ডু নট নো। আমি কেউ বলতে পারবো না somebody is one particular political leader or the other particular political party is acting as an agent of another. It's a very serious allegation against any national, even an ordinary citizen, far less a political leader. তো আমি বলবো না বাংলাদেশের। প্রফেসর সাহেব কিন্তু একটা সিরিয়াস কথা বলেছেন এবং দ্যাটস ভেরি, আমি বলবো ইটস এ ভেরি ডেঞ্জারাস কমেন্ট ইন এ ওয়ে। আই এম নট মেকিং এনি, আপনার পক্ষে কোনো আমি করছি না, অভিযোগ করছি না, ক্ষমা করবেন যদি এটা থাকে। আমি সেভাবে এই যে বলেছেন বাংলাদেশে দেয়ার আর পিপল, দেয়ার আর ট্রোজান হর্সেস। I do not know of any Trojan horses. If you, Professor Saab, if you have any idea about any Trojan horses, as a conscious citizen, I would ask you to identify the Trojan horse. I would like to know, because I know about this Greek mythology. I know about this story. So I wouldn't like to see that in our country there is a Trojan horse. And if you think someone is a Trojan horse, I would like you to unveil the mask and identify the person. And as a national of this country, as a patriot, you would be duty bound. On the other hand, if you have no reasons to support such an allegation, it would be a risky thing. I fully agree with you. বুঝেছেন? আপনি যখন একটা মিডিয়াতে যখন কনস্ট্যান্ট একটা ক্যাম্পেইন আপনি দেখেন that there are Taliban forces in this country, আপনি যখন কনস্ট্যান্টলি দেখেন the minorities are being witch hunted, what impression does one get? It's not an allegation against an individual. It's not an allegation against any party. No. It is a general comment, and as a general comment, definitely এই অ্যাটমসফিয়ারটা ভিশিয়েট করা। আপনার ক্লিন্টনের ভিজিটের আগে যে ক্যাম্পেইনটা এখানে হয়েছে, এই ক্যাম্পেইন কাদের ইন্টারেস্ট সার্ভ করেছে? আমরা যখনই দেখি কোনো bilateral negotiation হচ্ছে either with the Europeans or with North Americans. Are you bringing this allegation against any particular party? No, it's not about a party. It's not about an individual. I say that there is a tendency, there is a trend that's very much present here. There are several trends. There are several trends. এটাকে আইডেন্টিফাই করার দায়িত্ব সকল নাগরিকের। এটা শুধু আমার একার দায়িত্ব নয়। It's as good a responsibility as yours also. But I wouldn't make a rash comment. I won't make a rash judgment. Only thing I would say is this: আমাদের দেশে সংবিধানে মানুষের বাক স্বাধীনতা আছে এবং সেজন্য মানুষ fairly they can make a comment. They can make a fair comment. They can make a criticism. That criticism may not be valid. That criticism may be valid. But তাকে যে ভ্যালিড না হলে যে তাকে অস্ট্রাসাইজ করতে হবে এমন কোনো কথা নাই। It is a point of view, may be advocated, may be put forward, may be placed. That point of view, you and I may not agree. That point of view may not be acceptable. But just because a point of view put forward by a particular group of people or a particular person is not acceptable to me, does not mean that that person does not have the right to point of view. যদি আজকে কেউ যদি বলে যে তালেবান সম্পর্কে, let him say it. Let him, what we can ask them, please, if you are bringing that kind of allegation, for God's sake, come up with the evidence, come up with the reasonings for showing the basis. Otherwise, I cannot stop him. Similarly, আজকে যদি কেউ বলে যে মাইনরিটির অত্যাচার হচ্ছে,
that is for that person to substantiate his allegation, তাই না? আমি I অভিযোগ- cannot say that no you cannot make this comment, আমি না শুধু না সেটাই সেই কথা বলছি। কেউ বলছে না, সেটাই আপনি বলছি। কমেন্ট করুন, কোনো আপত্তি নেই, এনিওয়ান কিন্তু ক্যান কথা হলো- এনিওয়ান শুড বি অ্যালাউড টু হ্যাঁ। এক্সপ্রেস হিজ ওপিনিয়ন, Exactly, বাট exactly. ইররেসপন্সিবল আটারেন্সেস, But who am I to judge which one is responsible and which one is irresponsible? সেটাই আমার প্রশ্ন। না, না। আপনি প্রফেসর সাহেব না, না। বলেন বা আমি ব্যারিস্টার সাহেব বলেন বা আরেকজন বলেন, একটা লোক যে একটা কমেন্ট করলো, না, না, এই comment টা- কমেন্টটা না, না, আনজাস্টিফাইবল কমেন্ট বা এই জাস্ট কমেন্টটা আনরিজনেবল কমেন্ট বা এই কমেন্টটা বাড়াবাড়ি হয়েছে, এই জাজ just টা করবে করার কে? Just টা আমি করবে কে? আমি তো আর জাজ করতে পারি না, 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 আমি আপনি এটা বলছেন বলতে আপনি পারি, করতে পারেন না, হ্যাঁ করবে আমি কে? বলতে পারি, যেমন ধরেন প্রফেসর সাহেব বলতে পারে, যেটা প্রফেসর সাহেব বলেছেন যে অলরাইট দিস, এই যে মুক্তিটা, এটার কোনো আমার দৃষ্টিতে এটার কোনো ভিত্তি আমি পাচ্ছি না, আর সেটা প্রফেসর সাহেব রাইটলি বলতে পারে যে দেখেন আপনি বলছেন তালেবান হয়েছে, কিন্তু এটা ইটস এ ভেরি সুইপিং কমেন্ট, ইউ শুডন্ট মেক ইট, বাট আমার দৃষ্টিতে আমি তালেবানটা পাচ্ছি না কোথাও, এবং আমিও আপনি যে কথাটা বলছেন এটার কোনো যুক্তি পাচ্ছি না, বাট আই ক্যানট সে দ্যাট দ্যাট ইজ ভ্যালু জাজমেন্টটা আমি বলছি আমি দিতে Fine. পারবো না, এটা এই ঠিক হবে না, এই এন্ড আই এম debate- শিওর প্রফেসর সাহেব এটা এগ্রি করবে। না না, এই যে ডিবেটটাই value তো judgment-টা এই দিতে ডিবেটটাই পারবে। তো অ্যালাউ করা হয়নি। দিস ডিবেট, আপনি লুক এট দি না, ডিবেট তো হচ্ছে আজকে। না, আজকে ন্যাশনাল না, প্রেসে আজকে- বলেন এমনি না, না। হচ্ছে, আজকেও তো পার্লামেন্টে আলোচনাটা না, না, হচ্ছে না, পার্লা- যেহেতু আপনি নিজেই পার্লামেন্টে- বলছেন না, না। সবাই একটা এলিগেশনে এনে নিয়েছে বা কনক্লুশনে এসছে আজকে 10-12 বছর ধরে আমাদের দেশের পার্লামেন্ট অকার্যকর। ইন এ ওয়ে এই 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 উক্তিটার পিছনে অনেক যুক্তি আছে, কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না। আপনি দেখেন বাংলাদেশের আজকে 10 বছরের মধ্যে অনেক ক্রাইসিস হয়েছে, অনেক ইস্যুজ উঠেছে, এটা আজকে কোনো দিন পার্লামেন্টে আলোচনা হয়েছে, আমরা কোনো একটা সুন্দর বিতর্ক পার্লামেন্টে দেখিনি। আপনি 60-এর দশকের পার্লামেন্ট, আইয়ুব আমলের পার্লামেন্টও আপনি আমি দেখেছি, যেখানে ভুট্টু সাহেবদের, আমাদের ফরিদ আহমদ সাহেবদের, সৈয়দ আব্দুল সুলতান সাহেবের মতো লোক ছিল, বড় বড় পার্লামেন্টেরিয়ান। আমরা ছোটোবেলায় কলেজে পড়তে পত্রিকাটা নিয়ে এসে এগুলো দেখতাম, পড়তাম, প্রাণবন্ত একটা পার্লামেন্ট ছিল। আজকে আমরা সেরকম কোনো পার্লামেন্ট দেখতে পাচ্ছি না, এতগুলো অস্ত্র ধরা হলো। আজকে যদি পার্লামেন্ট কার্যকর থাকতো, প্রফেসর সাহেবের মতো লোক যদি আজকে পার্লামেন্টে থাকতো, তাহলে এটা সুন্দর আলোচনা হতো। প্রফেসর সাহেবের মতো লোক থাকলে পক্ষে বিপক্ষে অনেক রকমের যুক্তি তর্ক দিয়ে সেই আলোচনাটা হতো। ইভেন এই যে তালেবানের কথাটা প্রফেসর সাহেব বললেন, দ্যাটস হি হ্যাজ মেড এ ভ্যালিড কমেন্ট। একটা দল বলছে এরকম একটা কথা যে আপনি আজকে যদি পার্লামেন্ট কার্যকর থাকতো, তাহলে পার্লামেন্টে এটার উপরে বক্তব্য হতো যে আজকে সরকার প্রধান এইভাবে এটা বলা ঠিক হয়েছে কিনা, একটা প্রাণবন্ত আলোচনা হতো, আমরা সবাই শুনতাম, উই উড হ্যাভ এনজয়েড ইট। কিন্তু আমরা আজকে এইগুলো থেকে বঞ্চিত হচ্ছি। কেন বঞ্চিত হচ্ছি? আপনি অস্ত্রের কথাটা ধরেন, 30 এপ্রিলের ঘটনাটা ধরেন, আজকে যদি পার্লামেন্ট যদি কার্যকর থাকতো, এইটা নিয়েই তো কত হতো। আমি বলছি যে ঠিক আছে, 30 এপ্রিল জলিল সাহেব বলেছে, ইটস এ পলিটিক্যাল হাইপারবোল দিয়েছে। আজকে যদি সরকারি দলগুলো যদি পার্লামেন্টে বসে এটা নিয়ে আলাপ হতো, সেখানে অপোজিশন ছিল, এরশাদ সাহেবের গ্রুপরা ছিল, আরও কয়েকটা গ্রুপ ছিল, কাদের সিদ্দিকী ছিল, এটা নিয়ে একটা প্রাণবন্ত আলোচনা হলো না কেন? প্রফেসর সাহেব বলেছেন যে সরকারের রিয়্যাক্ট করার অধিকার আছে, আই ফুললি এগ্রি উইথ হিম, রিয়্যাক্ট করার অধিকার আছে, অ্যাকশন নেওয়ার অধিকার আছে, আফটার অল এত বড় একটা জিনিস এসছে, নেবে না কেন? কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনার রিয়াকশনের সাবজেক্ট যদি শুধু অর্ডিনারি রিক্সাওয়ালা, বস্তিওয়ালা, গরিব লোক যে আসছে যাদের, তাদেরকে ধরে জেলে পুরে কী হবে? ধরেন জলিল সাহেবকে, তাহলে আপনি যদি মনে করেন যে যেই লোক এই জিনিসটা বলেছে, প্রবক্তাকে ধরেন, আছেন, কামেন, আই এম অ্যারেস্টিং ইউ, ডু দ্যাট. I am arresting all other political leaders who are propagating the views. But what about those poor people who have come from the villages? আমার প্রশ্ন হচ্ছে সেটা। আর একটা প্রফেসর সাহেব বলেছেন সেকশন 54-এর ক্ষমতাটা, যথার্থই বলেছেন। সেকশন 54 আজকে আমাদের দেশের আইনের মধ্যে 100-150 বছর ধরে সেকশন 154, সেকশন 54-এর পাওয়ার অফ অ্যারেস্ট আছে। ইভেন স্বৈরাচার আন্দোলনের সময় সেকশন 54 এত বিতর্কিত হয়নি, তখনও ধরেছিল। কিন্তু আজকে 5-10 বছরে গিয়ে সেকশন 50, এই লাস্ট 5 ইয়ার্সে কিন্তু সেকশন 54-এর প্রশ্ন এসে গেছে। রিমান্ড আগেও নিত, 100 বছর ধরে রিমান্ড নিত, 150 বছর ধরে রিমান্ড নিয়ে কোনো আলোচনা আপনিও তুলেন নাই, আমিও তুলিনি, বা আমাদের উত্তরসূরিরাও তুলে নাই, এটার অপব্যবহার হয়নি বলে এই আইনের। কিন্তু আজকে পূর্বসূরিরা এরাও প্রশ্ন তুলেনি, কিন্তু আজকে এই প্রশ্নটা এসে গেছে। আজকে প্রফেসর সাহেবও কনসার্ন, আমিও কনসার্ন, বক্তব্য রাখছি। সেকশন 54-এ মানুষকে ধরবেন, ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবেন, পুলিশের কথা মতো রিমান্ড দিয়ে দিলেন, সেখানে অনেক রকমের ঘটনাগুলো শুনছি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলছে না, এগুলো থামানো হোক, একটা জাজমেন্ট হয়েছে, প্রফেসর সাহেব নিশ্চয়ই জানেন।
তো সেখানে আজকে যেই জিনিসগুলো, যে আইনের বিধানগুলো সুষ্ঠুভাবে শত দেড়শত বছর ধরে কাজ করেছে, যেখানে কেউ প্রশ্ন তুলেনি, যেগুলোর কোনো অপব্যবহার হয়নি, আজকে সমাজের এমন এক অবক্ষয় হয়েছে, এমনভাবে আমাদের সিচুয়েশন ডেটোরিয়েট করে গেছে, গভর্নেন্সের স্টাইল ডেটোরিয়েট করে গেছে। আজকে সেকশন 54-এর মতো একটি অ্যাকসেপ্টেবল বিধান, যেটা পৃথিবীর সব দেশে আছে, পুলিশের পাওয়ার টু অ্যারেস্ট এ পারসন উইদাউট এ ওয়ারেন্ট, আজকে সেখানে অপব্যবহারের জন্য এই বিধানটা অগ্রহণযোগ্য হয়েছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে এটা রিমান্ড ইটস এ ন্যাচারাল থিং, ইনভেস্টিগেশন পারপাসে এটা হতে পারে। এই বিধানটাও আজকে দেড়শত বছরের বিধান, আজকে সেটাও বিতর্কিত হয়ে সেটা নিয়েও বক্তব্য উঠেছে। কেন হয়েছে? বিকজ এই জিনিসগুলো অপপ্রয়োগ হয়েছে বলে হয়েছে। তাহলে আমি সেখানে বলবো যে প্রফেসর সাহেব যেটা বলেছেন, সরকার যখন রিয়্যাক্ট করছে, আই ফুলি এগ্রি উইথ হিম। এত বড় একটা ভিউজ নিয়ে যখন একটা অপোজিশন পার্টি যখন নেমেছে, আমাকে যখন ক্ষমতায় আছে, আমাকে চ্যালেঞ্জ করেছে, আই ওয়ান্ট টু কনফ্রন্ট দেম, আই হ্যাভ লট অফ পাওয়ার্স, then why not confront the fellows who are advocating this, which according to my view is not acceptable, is unconstitutional. Let us get hold of Zillur. Why get hold of those poor people? That is the thing. valid question তুলেছেন। এটা ভ্যালিড প্রশ্ন না, দিস ইজ আ ট্র্যাপ। কেন মনে হচ্ছে আপনার কাছে? এই জন্যে যে দিস ইজ হোয়াট দি আওয়ামী লীগ উড হ্যাভ লাভ টু সি। দে ওয়ার ইউজিং হিউম্যান শিল্ড জাস্ট লাইক দি হিটলার্স নাৎসি পার্টি ইউজ করেছে, বিভিন্ন সময় ট্রেন পার করাবার জন্য হিউম্যান শিল্ড বসিয়ে দিয়েছে। অ্যান্ড হোয়াট অপশন ডিড ইউ হ্যাভ? উনি তো বললেন কি করা উচিত। আমি তো বললাম যে ডোন্ট ক্যাচ দ্য হিউম্যান শিল্ড, রিমুভ দ্য হিউম্যান শিল্ড, গেট হোল্ড অফ দোজ। হিউম্যান শিল্ডটা আগে রিমুভ, এই হিউম্যান শিল্ডটাই ব্যবহার করছিল যে এদেরকে স্পেয়ার করা হবে এবং বাকিরা বেঁচে যাবে। বাট ওয়েন ইউ আর থ্রু ইট, তখন এটা ছাড়া আর কোনো উপায় নেই। যে আমি একটা হিস্টোরিক্যাল ইনস্টেন্স আপনাকে দিই। When Lenin took over power in Tsarist Russia in the name of the proletariat, তখন যারা কাউন্টার রেভলিউশনারি ছিল তারা মস্কোর রাজপথে ভুক মিছিল নামিয়ে দিল। And Commissar for War was Trotsky. Lenin বললেন যে shoot them down. They are hungry proletariats. Yes, they are hungry proletariats, but they do not know that they are being used by counter-revolutionaries. Are you suggesting such a measure for Bangladesh, that the government should shoot these people down the way? It's not the question of shooting down. It's the question of জলিল সাহেবকে ধরা মানে হলো তারপরের দিন বলবে যে অমুককে ধরো, তমুককে ধরো, এবং you start a chain কাউকে ধরেন না। if you can't catch Zillur, if you can't arrest him, if you think it is not expedient and convenient for the power that is there now in the government, তাহলে why do you get, আমি না আপনার কথা বলছি না, আপনি করবেন কেন? আমি বলছি যে যারা যেটা করছে, তাহলে why do you go and catch these poor people, যাদেরকে ধরলে যাদের কোনো প্রতিবাদের শক্তি নাই, যাদের কোনো অন্য কোনো শক্তি নাই, তাদেরকে ধরে কষ্ট দিচ্ছেন কেন? একটা লোক গ্রামে থেকে আসছে, আমি আপনাকে বলছি না, আমি বলছি সরকারকে উদ্দেশ্য করে, সরকারের ভূমিকা হওয়া উচিত ছিল। তাহলে আপনি যদি if the government is feeling so strongly about this and they may have reasons to feel it, I don't know, they may have, তাহলে go after those people who are advocating it, but not those poor people. Why these poor people? আজকে স্টিমার ঘাট থেকে নিয়ে গেছেন, রেল স্টেশন থেকে নিয়ে গেছেন, আজকে জেলের ঘটনা শুনছি, ওরা এসে বলছে আমাকে বাথরুমে দাঁড় করিয়ে রেখেছে, রাত্রে ঘুমাতে পারে নাই, সে শুতে পারে নাই, বসতে পারে নাই, জেলে দাঁড়িয়েছিল, এই যে আপনার রাস্তা আমাদের এমনিতেই কনজেস্টেড, হ্যাঁ এমনিই কনজেস্টেড, সেখানে দাঁড়িয়েছিল। তাহলে why send these people? আপনি কোর্ট কাচারিতে যারা গেছে, যেসব লয়াররা সিন যেগুলো দেখেছে, thousands of people were brought to the magistrate. Even the magistracy was overwhelmed. Magistrate overworked, police overworked. ওই জিনিসটা করার দরকার কি? তাহলে যদি আপনার থামাতে হয় তাহলে ওদেরকে গিয়ে ধরেন। আপনি তাহলে সেখানে তো আপনি বলতে পারবেন না ওরা আমাকে প্রভোক করছে, that is exactly what they want, that's why I don't want to do it. এটা তো আমরা কথা হচ্ছে যে প্রফেসর সাহেবও এগ্রি করবেন, আই এম শিওর। আপনি শুনেন, আপনি এই যে অ্যারেস্টের ব্যাপারটাতে এত হাইলাইট করছেন, এই নেচার অফ অ্যারেস্ট আমি হাইলাইট করছি কেন জানেন? এটা নতুন নাকি? আপনি বলেন এর চাইতে জঘন্যভাবে ইন দি নেম অফ তালেবান প্রতিটি মাদ্রাসায় গিয়ে দাড়ি টুপি থাকার অপরাধে ইন থাউজেন্ড যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল ফ্রম 96 to 2001, তখন বিবেকগুলো কোথায় গিয়েছিল? আমি বলি প্রফেসর সাহেব এইভাবে এইটা অ্যাডমিটেড যে এপ্রিল মাসের লাস্ট কিছু দিনে এখন এখানে করেছেন, এইভাবে অ্যারেস্ট হয়নি, ঢাকা শহরে হয়নি। এখানে আই উড ব্যাক টু ডিফার উইথ ইউ। নো অ্যাবসলিউটলি, আপনি ঢাকা শহরকে স্পেয়ার করে
সারা বাংলাদেশে I don't have the right to differ. না ঢাকা শহরকে স্পেয়ার করে অল ওভার বাংলাদেশ ফ্রম 96 টু 2001 না আমি বলছি প্রতিটি মাদ্রাসায় যেভাবে হামলা করা হয়েছে, যেভাবে পিটুনি দেওয়া হয়েছে এবং নিরীহ লোকজনকে ধরে নিয়ে বিভিন্ন মামলায়, আমি যদি ওই দিন যদি না তখনও জেলখানা আমি কিন্তু বলছি ক্রাউডেড ছিল। প্রফেসর সাহেব, ওই দিন যেই দিন ধরা হয়েছিল সেই দিন যদি এরকম একটা আলোচনা হতো, আমাকে যদি ডাকতো, আমি সেই আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য রাখতাম। আমার সম্মুখে আলোচনা হচ্ছে 30 এপ্রিল নিয়ে, আমি অতীতমুখী রাজনীতিতে যেতে চাচ্ছি। অতীতমুখী রাজনীতির প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে when we are talking about the lack of tolerance, when we are talking about lack of political culture, lack of democratic culture, এটা আমি কোত্থেকে ইনহেরিট করেছি এবং এটা কিভাবে আমার এখানে is constantly being injected. গভর্নমেন্ট কোত্থেকে শেখে? গভর্নমেন্ট শেখে ফ্রম হিজ পাস্ট প্রেডিসেসর, যে ওরা কি করে গেছে এই ধরনের একটা ক্রাইসিস ট্যাকল করার জন্য। Unfortunately, আপনি যে কথাটা বললেন যে আমরা সারাটা জীবন আইয়ুবের এই যে আইনসভা, সেই আইনসভা অকার্যকর বলেই কিন্তু আন্দোলনগুলো করে এসেছি 60-এর দশকে। না 60-এর দশকে এবং আমরা বলেছি অকার্যকর বলেনি, অকার্যকর শুধু বলিনি, আমরা বলেছি আমরা সব সবসময় বলেছি এটা রাবার স্টাম্প ন্যাশনাল অ্যাসেম্বলি, দিস ন্যাশনাল অ্যাসেম্বলি ক্যানট ডেলিভার। এখানে ইয়েস, এবং যে কারণে that is your recollection of not my events of recollection, 60s, but my recollection is different. এটা কালমিনেশন যেটা হলো, আমি দুজনেই ওই সময়ে বোধহয় ইউনিভার্সিটিতে না, ছিলাম, হয়তো আমি বলছি, সমসাময়িক, দেখেন, কিন্তু আমার মনে হয় না যে এটা সংসদ অকার্যকরের আন্দোলন 1960-এর দশকে হয়েছে। 60-এর দশকে বারবার বলা হয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলি ইজ এ রাবার স্ট্যাম্প। That is one thing. One thing for an assembly to be a rubber stamp, another thing for an assembly to be ineffective. These are two different concepts and different things. In any case, we did not. With the আন্দোলন যেটা 60-এর দশকে হয়েছিল, ওটা পার্লামেন্ট নিয়ে হয়নি। পার্লামেন্ট সম্পর্কে হয়তো পার্লামেন্টের গুণগত মান নিয়ে বা পার্লামেন্টের ভূমিকা নিয়ে অনেক বক্তব্য হয়েছে, কিন্তু আন্দোলনটা তখনও কিন্তু ওই পার্লামেন্টারি ডেমোক্রেসির কথাটাই বলা হয়েছিল। Let us agree to differ on this. Okay, let us agree to disagree. আমার যে পয়েন্টটা ছিল সেটা হলো যে ইভেন ওই লিমিটেড পাওয়ার যে ন্যাশনাল অ্যাসেম্বলি ছিল, সেটা সম্পর্কে আপনি একটু আগে প্রেজ করছিলেন যে দি কোয়ালিটি অফ ডিবেট, ইভেন ইন দ্যাট পার্লামেন্ট, সেটাই বলছি, কোয়ালিটি অফ ডিবেটের যে কথাটা বলছেন, এই যে কোয়ালিটিটা ফল করেছে আজকে এখানে ফল করেছে না। আমরা কেন যে ব্যাড প্রেসিডেন্টসকে কখনো সাইট করা উচিত না, বাট গভর্নমেন্ট যার গভর্নেন্স সম্পর্কে সম্যক ধারণার অভাব আমরা দেখেছি। উই হ্যাড দি সাকসেসিভ ইলেকশনস আফটার 91, এবং আপনি বলছেন যে 91-এর পর থেকে যে এক্সপিরিয়েন্স আমরা দেখছি, লিটারালি পার্লামেন্টটাকে আমরা যেভাবে আমরা আশা করেছিলাম, এক্সপেক্ট করেছিলাম, সেভাবে ফাংশন করছে না। এর বেসিক কারণ যদি আমাদের খুঁজতে হয়, তাহলে আমরা একে অপরের কাছ থেকে যেটা শিখছি, আমরা খারাপটাই শিখছি, ভালোটা শিখছি না, এবং উই আর মিয়ারলি রিপিটিং দি সাইকেল। এই সাইকেল থেকে বেরোতে হলে আমাদের আজকে তাইলে অন্য একটা জায়গায় আসা দরকার, এবং সেই জায়গাটা উই শুড ক্লিয়ারলি সে this further and no further, this far and no further. একটা জিনিস বলি প্রফেসর সাহেব, আমাদের সময় প্রায় শেষ। আজকে আমরা বাংলাদেশে এই দুটো দলকেই সমালোচনা করছি, সবাই কিন্তু সুধী সমাজ যারা বলেন, যারা রাজনীতি করেন না, সবাই দুটি লিডারকেও আমরা সমালোচনা করছি, কিন্তু একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, আজকে এই দুটি দলের দৃঢ় অবস্থান আছে বলে আজকে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি অন্যান্য দেশে যে সাকসেস হয়েছে তার মূল কারণটা কিন্তু আমাদের এখানে বর্তমান আছে, দুটো দলের দৃঢ় অবস্থান। কিন্তু অন্য কিছু কারণের জন্য এখানে পার্লামেন্টটা ওয়ার্ক করছে না। কি জন্য? সেখানে এই দুটি দল দেখেন, আপনি নির্বাচনের সময় আপনি যদি প্রফেসর আফতাব সাহেব আর আমি রকনুদ্দিন মাহমুদ যদি দুটো দলের কারো কাছেই যাই, নবীন স্যার আপনাকে আমাকে দিবে না, বুঝেছেন? কেন দেবে না জানেন? সেটা দেবে না, আপনার কাছে কালো টাকার পাহাড়ও নাই, অস্ত্রও নাই। দুটো দলেই আপনার কম্পিটিশন দিয়ে এই রকম লক্ষ্যে দিয়েছে পার্লামেন্টের আজকে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন। আরেকটা জিনিস হচ্ছে কি জানেন, যে পার্লামেন্টে যতক্ষণ পর্যন্ত আপনার মতো লোক যাবে না, শিক্ষিত লোক যাবে না, ততক্ষণ পর্যন্ত পার্লামেন্টে কোনো আলোচনাই হবে না। কারণ একটা আলোচনা করতে হলে যে জ্ঞান, প্রজ্ঞা, আর্টিকুলেশনের দরকার, আজকাল পার্লামেন্টারিয়ানদের মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি না। এটা কিন্তু সবাই মোরলেস স্বীকার করে গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে কি জানেন, এই জিনিসটাও আমরা ওভারলুক করছি, বিকজ ইট হ্যাজ বিকাম নাও এ ফ্যাশন টু ক্রিটিসাইজ দিস টু লিডার্স। আজকে যদি এই দুই লিডার যদি এই দুই পার্টিতে না থাকে, এই দুই পার্টির অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে।
তখন দেখবেন যে বাংলাদেশে পলিটিক্যাল পার্টিজ ফ্র্যাগমেন্টেশন অফ গ্রুপসে হয়ে গেছে। সুতরাং লেট আস লুক এট দ্য ব্রাইটার সাইড অফ থিংস অ্যান্ড accepting these brighter side, let us try to build a political system where there will be predominance of two political parties, which is a blessing in disguise for the success of any parliamentary democracy, like in Britain, failure in Italy in 70s and 80s, Professor Saib dekhechen. Are these two ladies, joto kichui boli na keno, they ruled, each of them ruled for 5 years in the past, and another one is now in the midst of another 5-year term. সুতরাং এই প্লাস পয়েন্টটাকে রেখে আমাদের লেট আস অ্যাডভান্স হাউ উই ক্যান বিল্ড আপ এ গুড পলিটিক্যাল সিস্টেম। আপনি একটু খুব সংক্ষেপে কনক্লুড করবেন, কনক্লুশনটা টেনেছেন ওনার মতো করে। আমার কনক্লুশনটা হচ্ছে যে উনি যে কথা বলেছেন আই এগ্রি, কিন্তু যে বাইপার্টিজান পলিটিক্সের কথা বলা হচ্ছে বা টু পার্টি সিস্টেমের কথা বলা হচ্ছে, এটা আমার মনে হয় উই আর ট্রাইং টু ইম্পোজ ইট অন দি নেশন, এবং এটা ডিটেলস এখানে আলাপ করার সময় নেই। কিন্তু আমি মনে করি যে ওই যে বলছেন আমরা আমাদের নিজস্ব সিস্টেম বিল্ড করব, আমাদের নিজস্ব সিস্টেম বিল্ড করতে হলে আমাদের এই প্যারেটিং অফ দি সো কল্ড পার্লামেন্টারি ডেমোক্রেসি আমরা যেটা এখানে প্র্যাকটিস করছি, ইট ইজ নট এ পার্লামেন্টারি সিস্টেম, আমি এটাকে বলি দি প্রাইম মিনিস্টেরিয়াল সিস্টেম। এবং পার্লামেন্টের মেম্বার্স আর ফ্যাটার্ড, তারা ইন্ডিপেন্ডেন্টলি কোনো ওপিনিয়ন এক্সপ্রেস করতে পারে না। আর্টিকেল 70 হ্যাজ টু বি ডিবেটেড, এবং দি ইস্যুস রিলেটিং টু আর্টিকেল 70 অ্যান্ড দ্য ফ্রিডম অফ দি। ইফ ইউ ডোন্ট মাইন্ড প্রফেসর সাহেব, আপনাকে বলি যে পলিটিক্যাল সায়েন্সে বিদেশে যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, পার্লামেন্টে যেটা আছে ব্রিটেনে, সেখানেও বলে ইটস এ ক্যাবিনেট ডিক্টেটরশিপ। That's one part of it, but that member is quite free. He is a free electron. Cabinet dictatorship or government by the committees, that's a different thing. For that matter, even senatorial control over the American presidency, ওটাও দেখার বিষয় আছে। কিন্তু আমার মতে আপনি যখন বলছেন যে আমাদের উই শুড ইনোভেট এ সিস্টেম, ইনোভেট করার সময় উই শুড লুক ইস্ট। আমরা তো বলি যে ফরেন এইড আমাদের ওয়েস্টেজ হয়, ফরেন এইড তো ছিল কোরিয়াতে, ফরেন এইড তো ছিল মালয়েশিয়াতে, দে ডিডন্ট ওয়েস্ট ইট। আমরা কি জন্য আমাদের এখানে ওয়েস্ট হচ্ছে তো মেইনলি বিকজ অফ কারাপশন। নট অনলি কারাপশন, what about our inefficiency, our mismanagement, our lack of skill, আপনি যদি everything সব মিলে, if you put it in order, the first thing will be the corruption. First thing will be the corruption. আমাদের শেষ করতে হবে না, সেজন্য আমি মনে করি যে we should look into the growth model of Singapore, Malaysia এবং অন্যান্য ইস্টার্ন কান্ট্রিজ যেগুলো, এবং যদি আমাদের কোনো পলিটিক্যাল সিস্টেম ইভলভ করতে হয়, we should build it up on the basis of that, not Westminster pattern. Westminster pattern আমি নেব, শুধু তার এক্সটার্নাল স্ট্রাকচারটা, ইনার ইসেন্সটা নেব না, এ দিয়ে এই সিস্টেম চালানো যাবে না এবং চলবে না। আমরা বলছি যে পার্লামেন্টে এসে ডিবেট করো, যখনই আমি ডিবেট করা শুরু করব, পিপল, আজকে আমি এইদিকে আছি টেবিলের, কালকে হয়তো ওদিকে গেলাম, উই স্টার্ট ইউজিং অ্যাবিউসিভ আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ, we start hurling. That is not the fault of the system, that is the fault of the people who are donning those seats. আমার মনে হয় এইসব বিষয় নিয়ে আমরা ভবিষ্যতে আবার আলোচনা করব। আর দর্শক মণ্ডলী, আপনারা যারা তৃতীয় মাত্রা দেখছেন, তৃতীয় মাত্রা সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা হচ্ছে পরিচালক, তৃতীয় মাত্রা চ্যানেল, বক্স 2433 ঢাকা 1000। আমাদের ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@cn-media.com। আপনাদের মতামত নিয়ে যেগুলো আপনারা ডাকযোগে এবং ইমেইলে পাঠাচ্ছেন, এবং সেই সঙ্গে আপনাদের সরাসরি অংশগ্রহণের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 2টো এবং রাত 2টোয়। আশা করব সেই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখবেন, যেমন প্রতিদিন সকাল 9:45 এবং রাত 1টায় দেখছেন তৃতীয় মাত্রা। সম্মানিত আলোচকবৃন্দ, আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে, ওনারা অনেক বিষয়ে একমত পোষণ করেছেন, কোনো কোনো বিষয়ে হয়তো বিতর্ক করেছেন, দ্বিমত পোষণ করেছেন, কিন্তু যে কথাগুলো ওনারা একমত হয়ে বলেছেন এবং সেই যে কথাগুলো যারা ক্ষমতায় আছেন তাদের জন্য যেমন প্রযোজ্য, সমভাবে যারা বিরোধী দলে আছেন তাদের জন্য প্রযোজ্য, সেটি হচ্ছে যে আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণুতার অভাব আছে। ওনারা বলছেন যে সংঘর্ষের মানসিকতা আছে, তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, সহমর্মিতার অভাব আছে। সেই সঙ্গে বলছেন যে যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলছে তাদের নিজেদের অভ্যন্তরে রাজনৈতিক নেতৃবৃন্দের এবং একইভাবে তাদের দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্রের চর্চার অভাব আছে। ওনারা এ বিষয়ে একমত হয়েছেন, যারা আলোচনা এখানে করেছেন এবং এর বাইরে যারা আছেন, রাজনৈতিক দলগুলোর বাইরে যারা রাজনৈতিক দলগুলোর সভ্য নন, তাদের আসলে এ বিষয়ে তেমন কিছু করবার নেই। যেটি করবার যারা রাজনীতি করছেন, রাজনৈতিক দলের সদস্য, তাদেরই করতে হবে। অন্যরা কেবল এগুলো বলে তাদেরকে সচেতন করতে পারেন। আমরা আশা করব আমাদের দেশের শ্রদ্ধাভাজন রাজনীতিবিদরা এসব বিষয়ে একটু সচেতন হবেন, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।